আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের এই ক্লাসে। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। গত ক্লাসেও আমরা এই অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আজকে এই অধ্যায়ের আলোচনার পঞ্চম পাঠ। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা তাপগতিবিদ্যা প্রথম পত্রের প্রথম সূত্রের বাকি অংশ নিয়ে আজকে আলোচনা করব। আজকে গতিবিদ্যার প্রথম সূত্রের জুলের সূত্র নিয়ে আলোচনা করব। বিজ্ঞানী জুল সর্বপ্রথম কাজ ও তাপের মধ্যে একটি সঠিক সম্পর্ক নির্ণয় করেন এবং সূত্রটিকে একটি সূত্রের আকারে প্রকাশ করেন। এই সূত্রটিকেই জুলের সূত্র বলা হয়। তিনি যে সূত্রটি প্রদান করেন সেটা হলো, যান্ত্রিক শক্তিতে তাপে বা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হলে তাপ ও যান্ত্রিক শক্তি পরস্পরের সমানুপাতিক হয়। গাণিতিক ভাবে এই সূত্রটিকে তিনি নিম্নোক্তভাবে প্রকাশ করেন। সূত্রটি হলো ডব্লিউ প্রপোর্শনাল এ, অর্থাৎ ডব্লিউ সমান জে। এখানে ডব্লিউ হচ্ছে কৃত কাজের পরিমাণ, এইচ হচ্ছে কাজের জন্য উৎপাদিত বা উৎপন্ন তাপের পরিমাণ, আর জে হচ্ছে জুলের ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। একে জুলের ধ্রুবক বলা হয়। একে বেসিক্যালি জুলের জন্য তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয়। উপরোক্ত সমীকরণে, অর্থাৎ ডব্লিউ সমান জে, এই সমীকরণে যদি উৎপাদিত তাপের পরিমাণ এইচ সমান 1 এবং কাজের পরিমাণ ডব্লিউ সমান 1 হয়, তাহলে জে সমান সমান 1 হয়। এখান থেকে আমরা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা যান্ত্রিক ক্ষমতা জে এর সংজ্ঞা দিতে পারি। অর্থাৎ একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক ক্ষমতা বলে। এখান থেকে আমরা এটাও বলতে পারি, সূত্রটা জুলের সূত্র বা তাপগতিবিদ্যার প্রথম সূত্র সংক্রান্ত জুলের সূত্র, যখন কোন সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হয় তখন সেই তাপ শক্তি কিছু অংশ সিস্টেমের অন্তঃস্থ শক্তিকে বিদ্যুতে সহায়তা করে এবং বাকি অংশ সিস্টেম দ্বারা তার পারিপার্শ্বিক অবস্থার উপর কাজ করতে সহায়তা করে। অর্থাৎ যা আমরা পূর্ববর্তী ক্লাসে, অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্র চতুর্থ পর্বে আমরা আলোচনা করেছি। এখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র সংক্রান্ত জুলের যে সূত্র, সেটা আমরা একটা এনিমেশন ভিডিও চিত্রের সাহায্যে দেখানোর চেষ্টা করি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র ব্যবহারে কিছু সতর্কতা রয়েছে। সেই সতর্কতাগুলোর মধ্যে উল্লেখযোগ্য বিষয় আমি উল্লেখ করছি। যেখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে আমরা জানি, আগে জেনেছি, ডিকিউ সমান ডিউ প্লাস ডিডব্লিউ। এখানে কতগুলো চিহ্ন বা বৈশিষ্ট্য আমরা উপস্থাপন করেছি। সেগুলো হলো, যখন চিহ্ন ডিকিউ এর চিহ্ন ধনাত্মক হয় তখন বুঝতে হবে
সিস্টেমে তাপ সরবরাহ করা হয়েছে এবং যখন ডিকিউর মান ঋণাত্মক হয় তখন বুঝতে হবে সিস্টেম তাপ হারিয়েছে। ডিইউ যখন ধনাত্মক হয় অর্থাৎ ডিইউর মান যখন ধনাত্মক হয় তখন বুঝতে হবে সিস্টেমের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পেয়েছে। আর যখন ডিইউর মান নেগেটিভ হবে তখন বুঝতে হবে সিস্টেমে অন্তঃস্থ শক্তি হ্রাস পেয়েছে। ডিডব্লিউ অর্থাৎ কাজের পরিমাণ যদি ধনাত্মক হয় তবে বুঝতে হবে সিস্টেম কর্তৃক কাজ করা হয়েছে বা সিস্টেম নিজেই কাজ করেছে। আর যদি ঋণাত্মক হয় তবে বুঝতে হবে সিস্টেমের উপর কাজ সম্পাদিত হয়েছে। এখন আমরা সমচাপ প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। সমচাপ প্রক্রিয়া কি? যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমে চাপের কোনো পরিবর্তন হয় না তাকে সমচাপ প্রক্রিয়া বলা হয়। অর্থাৎ তাপগতীয় প্রক্রিয়ায় কাজ সম্পন্ন হবে কিন্তু চাপের কোনো পরিবর্তন হবে না তাকে সমচাপ প্রক্রিয়া বলে। যেমন ঘর্ষণবিহীন পিস্টনযুক্ত কোনো সিলিন্ডারের মধ্যে কিছু কিছু গ্যাস যদি আবদ্ধ থাকে এবং পিস্টনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয় এবং সেখানে যদি গ্যাসের চাপ পি হয়, পিস্টনের উপর গ্যাসের চাপজনিত বলের পরিমাণ হবে পি এ। এখন এই বলের সমান একটি বাহ্যিক বল এক পিস্টনের উপর যদি ক্রিয়াশীল থাকে এবং সেটি যদি সাম্যাবস্থায় থাকে তাহলে বুঝতে হবে প্রক্রিয়াটি সমচাপ প্রক্রিয়ায় আছে। এখন আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ঘামা। ঘামার গুরুত্ব। প্রথমে আমরা চিন্তা করব ঘামা কি। গ্যাসের মোলার আপেক্ষিক তাপ আছে দুটো, একটাকে বলা হয় সিপি, একটাকে বলা হয় সিবি। এই সিপি এবং সিবি নিয়ে আমরা পরবর্তী অংশে বিস্তারিত আলোচনা করব। তবে আমরা জেনে নেই সিপি হলো স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এবং সিবি হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এই দুইটা মোলার আপেক্ষিক তাপের অনুপাতকে ঘামা বলা হয়। এখন এই ঘামার গুরুত্ব নিয়ে আলোচনা করব। এই ঘামার গুরুত্ব এতটাই, এর মান দেখে আমরা বুঝতে পারবো একটা গ্যাস এক পারমাণবিক, দ্বিপারমাণবিক না বহুপারমাণবিক। যদি ঘামার মান অর্থাৎ সিপি বাই সিপি এর মান 1.67 হয় তবে বুঝতে হবে গ্যাসটি এক পারমাণবিক। যদি ঘামার মান 1.4 হয়, ঘামার মান অর্থাৎ সিপি বাই সিবি এর মান 1.4 হয় তাহলে আমরা বুঝবো বা আমাদের মানতে হবে গ্যাসটি দ্বিপারমাণবিক। এবং যদি ঘামার মান অর্থাৎ সিপি বাই সিবি এর মান যদি সিপি বাই সিবি এর মান 1.33 হয় তাহলে বুঝতে হবে গ্যাসটি বহু পারমাণবিক। যেমন ওজন ও থ্রি বা এর বেশি। আর 1.67 থাকলে গ্যাসটি এক পারমাণবিক, যেমন ফ্লোরিন এক। আর যদি ওয়ান পয়েন্ট গামার মান 1.4 হয় তাহলে বুঝতে হবে গ্যাসটি দ্বিপারমাণবিক, অর্থাৎ যেমন অক্সিজেন, হাইড্রোজেন এইসব। এছাড়া গামার আরো কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে বা গুরুত্ব আছে, যেগুলো হলো ঘামার মান থেকে গ্যাসের আণবিক বিন্যাস সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় এবং গ্যাসের বেগ, গ্যাসের গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ ঘামার মানের উপর নির্ভর করে। অর্থাৎ শব্দের বেগ নির্ণয়ের জন্য গ্যাসের মধ্যে দিয়ে বেগ নির্ণয়ের জন্য গামাকে ব্যবহার করা হয়, গামার মান ব্যবহার করা হয়, একটা বিশেষ ভূমিকা রাখে গামার মান। এবং
রৌদ্রতাপীয় পরিবর্তনের সময় গ্যাসের চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক গামার উপর নির্ভর করে। এই বিষয়ে আমরা পরবর্তী অংশে আরো বিস্তারিত আলোচনা করব। আজকে এই পাঠ শেষে তোমরা কিছু গুরুত্বপূর্ণ কথা জানতে পেরেছ, যার পুরোপুরি ব্যাখ্যা আজকের ক্লাসে দেওয়া সম্ভব হলো না। পরবর্তী ক্লাসে আমরা এই সকল বিষয়গুলো আরো বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা সাথে থাকবে। তো আজকের এই পাঠ শেষে যে বাড়ির কাজ তোমাদের থাকবে সেগুলো হলো তাপ গতিবিদ্যা সংক্রান্ত জুলের প্রথম সূত্রটি ব্যাখ্যা করো, তাপের যান্ত্রিক ক্ষমতা বলতে কি বুঝে ব্যাখ্যা করো, ঘামা কি এবং ঘামার গুরুত্ব লিখো। আজকের এই ক্লাস থেকে এখনই বিদায় নিচ্ছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সকালে সুস্বাস্থ্য এবং শুভকামনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।